গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, আনোয়ারের ওপর হামলায় 2 জন গ্রেপ্তার। পিআর নয়, বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন চায় বিএনপি। দ্রুত দলগুলোর কাছে পাঠানো হবে জুলাই সনদের খসড়া। নানা সংকট আর চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকারের 1 বছর, জন আকাঙ্ক্ষা পূরণ নিয়ে হতাশা। সশস্ত্র গোষ্ঠীগুলোর চাঁদাবাজিতে অতিষ্ঠ পাহাড়ের জনজীবন, চলছে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 দুপুর 1টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্ক। গাজীপুর চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। সকালে বাসন থানায় এই মামলা হয়। এতে আসামি করা হয়েছে অজ্ঞাত 20 থেকে 25 জনকে। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে গাজীপুরের চৌরাস্তা এলাকায় এক নারী ও পুরুষের বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। এ সময় অস্ত্রধারী একদল দুর্বৃত্ত ওই লোককে হামলা করে। এই ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। অস্ত্রধারী দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তুহিনের। এদিকে বুধবার বিকেলে দৈনিক বাংলাদেশের আলো নামের পত্রিকার আরেক সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে পুলিশের সামনেই পিটিয়ে আহত করার ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদাবাজিকে কেন্দ্র করেই এই হামলা ধারণা স্থানীয়দের। যারা অন্যায় চিন্তাই করে বা কোনোভাবে কোনো জায়গায় চাঁদাবাজি হয় কিনা এই ধরনের রিপোর্ট করতে আর কি। হ্যাঁ, সবসময় ওনার অফিসও আছে, এখানে দোতলায় ওনার অফিস আছে। আগে যেমন দোকান অনেক সময় খোলা রাখতাম 1টা 2টা পর্যন্ত, কালকে যখন গেছি রাতেরই 1টা পর্যন্ত কাজ করে। সিসিটিভির ফুটেজে আমরা ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি। তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না। আমরা আশা করি অচিরেই এদেরকে আমরা গ্রেফতার করতে পারবো। এবার গাজীপুরের টঙ্গী স্টেশন রোডের ফুটপাতে একটি ট্রাভেল ব্যাগ থেকে মিলল খণ্ডিত মরদেহ। পুলিশ জানায়, হাজির বিরিয়ানির দোকানের সামনের ফুটপাতে পরিত্যক্ত অবস্থায় ব্যাগ পড়ে থাকতে দেখে খবর দেন স্থানীয়রা। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ খুলে মরদেহ দেখতে পায়। তাতে অজ্ঞাত পুরুষ মানুষের বেশ কয়েক টুকরা ছিল। রাতে কোনো এক সময় ব্যাগটি এখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করছে পুলিশ। নানা সংকট আর চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকারের 1 বছর। এই সময়ের মধ্যে এসেছে জুলাই ঘোষণাপত্র, ঘোষিত হয়েছে নির্বাচনী রোডম্যাপও। কিন্তু সীমাহীন ত্যাগের বিনিময়ে যে সত্যিকার গণতান্ত্রিক পুনর্জাগরণের পথে হাঁটতে শুরু করেছিল বাংলাদেশ, গেল 1 বছরে সেই পথে কতটা এগিয়েছে সরকার? বিশ্লেষকরা বলছেন, জন আকাঙ্ক্ষা পূরণে খুব বেশি দৃঢ়তা ও বিচক্ষণতা দেখাতে পারেনি অন্তর্বর্তী সরকার। সাদ বিন শফিকের রিপোর্ট। যে প্রত্যাশায় রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের ভয় উপেক্ষা করে লাখো ছাত্র জনতার ঠিকানা হয় রাজপথ, তার মূলে ছিল বৈষম্য বিলোপ। পরে তার রূপ নেয় স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার পুনঃপ্রতিষ্ঠা, ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কার আন্দোলনে। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে। এক নাজুক মুহূর্তে নানামুখী চ্যালেঞ্জের ভারকে সঙ্গী করে অন্তর্বর্তী সরকার যখন যাত্রা শুরু করে, জনগণের প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। পরে দেখা গেল ক্ষমতাচ্যুত স্বৈরাচারের নানামুখী ষড়যন্ত্র, মব সহিংসতা ও বিভিন্ন দাবি দাওয়ায় একরকম খাবি খেতে হয়েছে সরকারকে। যদিও অর্থনীতি সুবাতাস দিয়েছে কিছুটা স্বস্তি। সার্বিক বিচারে গেল 1 বছরে সেই প্রত্যাশার সাথে প্রাপ্তির বাস্তব সংযোগ কতটা হয়েছে প্রশ্ন ছিল এই শিক্ষাবিদের কাছে। কতগুলো ব্যাপারে বেশ ভালো সাফল্য আমরা দেখি, যেটা প্রয়োজনীয় সাফল্য। যেমন অর্থনীতির ক্ষেত্রে সেটাই তো মূল জায়গা। সমাজে যে বৈষম্য আছে সেই বৈষম্যটা অন্তত কমানো, দূর করা সহজে যাবে না, বৈষম্যটা কমানো সে দায়িত্ব এই সরকার পালন করতে পারবে না। কিন্তু এই সরকারে যে
সংস্কারমূলক কাজগুলো নিয়েছে, সেই সংস্কারের যে তারা করে যেতে পারবে সেটাও সম্ভব না। পরবর্তী সরকার কী করতে হবে। জুলাই অভ্যুত্থান যে পরিবর্তনের আশাবাদ জাগিয়েছে জাতির মনে, তা অনেকটাই বিবর্ণ হতে শুরু করেছে বলে মনে করেন যুক্তরাষ্ট্র প্রবাসী শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক আজফার হোসেন। তার মতে রাষ্ট্র ও সমাজের কাঙ্ক্ষিত রূপান্তর ঘটাতে পারছে না বর্তমান উপদেষ্টা পরিষদ। খেটে খাওয়া মানুষ যারা কৃষক শ্রমিক, তাদের তো অবস্থার কোনো পরিবর্তন, তাদেরকে নিয়ে তো কোনো বড় ধরনের কাজ হয় নাই। আর কমিশনের কথা বলে না, একটা শিক্ষা কমিশনই নাই। যান এবং মালের এবং বিশেষ করে জানের নিরাপত্তার ব্যাপারটা তো দারুণভাবে বিঘ্নিত হয়ে চলছে। তো সেই ক্ষেত্রে আপনি এই সরকারকে সফল তো কীভাবে বলবেন? এক বছরে যতটুকু করার কথা ছিল কমিশন গঠন করেছে ঠিকই, ক্ষেত্র বিশেষে কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ ইন্টারভেনশন হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে এই সরকারকে তো আমি সফল বলতে পারছি না। আছে জন আকাঙ্ক্ষা ছিল দ্রুত সংস্কার হবে ১.৫ দশকে ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। তা সময় সাপেক্ষ মানছেন এই শিক্ষাবিদ। তবে নিয়মিত নির্বাচন ও স্বাধীন গণমাধ্যম ছাড়া সেই লক্ষ্য অর্জন সম্ভব নয়। এখানে পুরনো লোকরাও আছে, কাজেই এই যে দ্রুত এটা যে একটা পরিবর্তিত হয়ে যাবে তা না। তবে তাদের যে আগের যে কাজ, সেই কাজটা থেমেছে। যে সরকার নির্বাচিত হয়ে আসবে তাদের দায়িত্ব হবে এইটাকে জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করার চেষ্টা করা। পূরণ করতে তারা পারবে এমন ভরসা আমাদের নেই। আমার আশাটা আছে কিছু গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে, কারণ মানুষজন তো গণতান্ত্রিক রূপান্তরের জন্য যারা আছেন তারা কাজ করে যাচ্ছেন, তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। কিন্তু এই আশাটার চেয়ে বেশি হতাশা, মানে পেসিমিজম অফ দ্য ইন্টেলেক্ট। এই হতাশাটার কারণ মূলত হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা। বর্তমান অন্তর্বর্তী হোক কিংবা আগামী নির্বাচিত সরকার, জুলাই অভ্যুত্থানের শহীদদের ত্যাগ, তাদের পরিবারের বেদনা আর আহতদের যন্ত্রণা পাশ কাটিয়ে কোনো সরকারের পক্ষেই জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব কিনা সে প্রশ্ন রাখছেন বিশ্লেষকরা। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতে আপনাদের জানিয়েছি গাজীপুরে 2 জন সাংবাদিকের উপর পরপর হামলা হয়েছে এবং একজন সেই হামলায় মৃত্যুবরণ করেছেন। সব বিস্তারিত নিয়ে গাজীপুরের ডিসি এই মুহূর্তে সাংবাদিকদের ব্রিফ করছেন। আমরা এখন সরাসরি আপনাদের নিয়ে যাচ্ছি সেখানে। এবং তাদেরকে ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। প্রাথমিকভাবে কি মনে হয়েছে আপনার কাছে? আপনি তো ঘটনাস্থলে কালকে গিয়েছিলেন। মামলাটি যেহেতু তদন্তাধীন আছে এবং এখনও যেহেতু আমরা আসামি একজনও গ্রেপ্তার করতে পারি নাই, সুতরাং আসামি গ্রেপ্তার করার পরেই আসলে জানা যাবে যে কি ঘটনা, কি কারণে হয়েছে। এটা প্রাইমারি একটু আমাদের যদি ধারণা দিতেন, মানে প্রাথমিক অবস্থা আপনি কি জানতে পেরেছেন? হ্যাঁ, প্রাথমিক অবস্থা বিভিন্নজন বিভিন্নভাবে কথা বলছে আসলে, কিন্তু আমরা যেটা জানতে পেরেছি এই সাংবাদিক উনি একটা বিষয়ের ছবি তুলতেছিলেন। ছবি তোলার প্রেক্ষিতে তার উপর ক্ষিপ্ত হয়ে তারা একে এসে হত্যা করেছে। আরেকটা ঘটনা গাজীপুরে রয়েছে, আনোয়ারের যে ঘটনা, ওই ঘটনায় আপনারা এখন পর্যন্ত কয়জনকে গ্রেফতার করেছেন এবং মামলা করেছেন? হ্যাঁ, আনোয়ারকে যে করা হয়েছে, আঘাত করা হয়েছে, সেই সংক্রান্তে সদর থানায় একটি মামলা রুজু হয়েছে এবং মামলার প্রধান যে আসামি তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারের অভিযান আমাদের অব্যাহত আছে। আপনারা বললেন যে তুহিন ঘটনায় চিহ্নিত করেছেন, জাস্ট এই কথাটা, এরা কি পেশাদার? মানে পেশাদার, মানে এই ছবিগুলো তো মানে সিসিটিভিতে যাদের দেখা যাচ্ছে তারা স্থানীয় কিনা, মানে তাদেরকে কেউ চিনেছে কিনা? তারা আসলে এই গাজীপুর আপনারা জানেন এটা শিল্প পরিবেষ্টিত এলাকা, বিভিন্ন এলাকা থেকে কাজ করতে আসে। এরা কখনো এলাকায় থাকে, কখনো এলাকার বাইরে চলে যায়। এরা আসলে এখানকার স্থায়ী সবাই না। কয়জনকে শনাক্ত করা হয়েছে? এখানে আমরা মোটামুটি এখন পর্যন্ত 4-5 জন শনাক্ত করতে পেরেছি। দর্শক, গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গাজীপুরের ডিসি এতক্ষণ সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। আমরা তার বক্তব্যে খানিকটা সরাসরি আপনাদের দেখাচ্ছিলাম। একের পর এক দাবি, আন্দোলন আর বেহাল আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে ভুগিয়েছে অন্তর্বর্তী সরকারকে। 1 বছরে 250 আন্দোলন মোকাবেলা করতে গিয়ে রীতিমতো খাবি খেয়েছে ডক্টর ইউনূসের প্রশাসন। আর জনজীবনের নিরাপত্তা ইস্যুও প্রশ্নবিদ্ধ দারুণভাবে করেছে তাদেরকে। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ যখন নেতৃত্ব শূন্যতায় গভীর সংকটে, তখন 7 আগস্ট সবার আশার আলো হয়ে আসেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। মোহাম্মদ ইউনূস
সশ্রদ্ধ চিত্তে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে ঠিকমতো দাঁড়াবার আগে তার কাছে আশা আর আবদারের ডালা নিয়ে হাজির সবাই। রিকশা চালক থেকে শিক্ষক, চিকিৎসক, বিসিএস থেকে আনসার, বিটিআর, রাজপথে প্রায় প্রতিদিনই দাবি দেওয়ার আন্দোলন নাকাল করে তোলে সরকারকে। কখনো কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, কখনো আবার বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন। বিচিত্র সব আন্দোলন সামলাতে ঘাম ছুটে যায় ইউনূস সরকারের। একটি সমাধান করে কোমর সোজা করতে না করতে হাজির হয় আরেকটি। আগে তো এই প্রোটেস্ট করারও রাইট ছিল না। আপনি আসলেন, প্রোটেস্ট করলেন, দেখা গেল যে আপনার উপরে গুলি চালিয়ে দিল। তো সেই জায়গাটা তো আমরা নাই। আমরা প্রত্যেকটা জায়গায় আমরা নিশ্চিত করেছি যেন সবার তার ফ্রিডম অফ অ্যাসেম্বলি থাকে, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন থাকে। এক বছরে 200 আন্দোলন সামাল দিয়ে কিছুটা বাহবা কুড়ালো আইন শৃঙ্খলার অবনতি সমালোচনার মুখে ফেলে সরকারকে। একের পর এক ছিনতাই ডাকাতিতে অনেকটাই অনিরাপদ হয়ে ওঠে ঢাকা শহর। পুলিশের তথ্য বলছে গত এক বছরে ডাকাতি আর ছিনতাইয়ের মামলা হয়েছে 397টি আর হত্যা মামলা হয়েছে 733টি। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তুলনামূলক পরিসংখ্যান ঘেঁটে দেখার পরামর্শ সরকারের। আমরা মনে করি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন অনেক ভালো। বাংলাদেশে এখন পিস অ্যান্ড স্ট্যাবিলিটি আছে। আপনারা পুরো স্ট্যাটিস্টিক্স দেখেন, কম্পেয়ার করেন গত বছর, তার আগের বছর, সবার সাথে কম্পেয়ার করেন। একটা দিকে হয়তো অখুশি, সেটা হচ্ছে বিশ্লেষকরা বলছেন পুলিশের ভেঙে পড়া মনোবল আর ফেসিবাদের রেখে যাওয়া আমলা কাঠামো ভুগিয়েছে সরকারকে। সেই সাথে শুরুতেই স্বরাষ্ট্র উপদেষ্টার পরিবর্তন ও বর্তমান উপদেষ্টার সক্ষমতা নিয়েও প্রশ্ন কম নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি প্রথম দিকে যেটা ছিল সেটা খুব খারাপ ছিল। ফ্যাসিস্ট সরকারের যে লোকগুলি ছিল তারা কিন্তু অনেক জায়গায় এখনো আছে। তারা যদি ওখানে বসে থাকে তার তো কোনো পরিবর্তন আসবে না। মব ভায়োলেন্স যেটা, সেটাকে আমাকে ভয়ে কাবু থাকতে হচ্ছে। সেই কারণে কোনো সংবাদকর্মী সাহস করছেন না। আর আমি একজন সম্পাদক হিসাবে আমি নিজেও এটা কিন্তু এনকারেজ করছি না। ফলে এক ধরনের আপোষের মধ্যে দিয়েই চলছে। সরকারের যদি আমি আরও কিছু জায়গায় যেখানে সে কাজ করতে পারতো, তার মধ্যে একটা ছিল জননিরাপত্তা। আমরা দেখতে পাচ্ছি যে জননিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট পিছিয়ে আছে। এছাড়া দুর্ঘটনা মোকাবিলার সক্ষমতা নিয়েও প্রশ্নের মুখে পড়ে সরকার। বিশেষ করে মাইলস্টোনে বিমান দুর্ঘটনার সমন্বয়হীনতা ও স্বাস্থ্য উপদেষ্টার নির্লিপ্ততার সমালোচনা কুড়াতে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্টকে বানায় এতটা ডিলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই পিআর নয়, বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এমনটি বলেন। তিনি অভিযোগ করেন, জামানত বাতিল হবে বলে নির্বাচনকে বিলম্বিত করতে পিআর পদ্ধতিতে ভোটের কথা বলছে কিছু রাজনৈতিক দল। আমাদের জনগণ এইভাবে বছরের পর বছর, প্রায় 100 বছর ধরে ভোট দিয়ে অভ্যস্ত একজন ব্যক্তিকে। সুতরাং এটি পরিবর্তনের জন্য আমরা কোনো যুক্তিযুক্ত, বিএনপি আমরা কোনো যুক্তিযুক্ত কারণ দেখি না। কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যেই ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়। সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআর সিস্টেমের কথা বলে। আগামী কয়েকদিনের মধ্যে জুলাই সনদের একটি পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জুলাই জাতীয় সনদ প্রণয়নের অগ্রগতি সম্পর্কে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি জানান, সরকার চাইলে বাড়তে পারে কমিশনের মেয়াদ। তিনি আরও বলেন, সনদ বাস্তবায়নে আগামী সপ্তাহে রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। প্রাথমিক একটি খসড়া দেওয়া হয়েছে সকলকে, সেই খসড়া অনুযায়ী তারা মন্তব্য করেছে। সেই খসড়া থেকে এই সমস্ত মন্তব্যের ভিত্তিতে একটি সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া, আবারও বলি জোর দিয়ে, খসড়া আমরা আবার পাঠাবো এবং আমরা আশা করি মধ্যে সেটা পাঠাতে পারবো। তারই পরিপ্রেক্ষিতে যদি সকলে একমত হয় তাহলে একটা স্বাক্ষরের দিন তারিখ ঠিক করা যাবে। পাহাড়ের সবুজ শীতল জনজীবনে প্রশান্তির বদলে
ভয় আর নিরাপত্তাহীনতা। সশস্ত্র গোষ্ঠীগুলোর অপহরণ আর চাঁদাবাজিতে অতিষ্ঠ স্থানীয়রা। কেবলমাত্র তাই নয়, ত্রিপুরা এবং মিজোরামের সঙ্গে পার্বত্য চট্টগ্রামের মানচিত্র যোগ করে কল্পিত জুম্মুল্যান্ড প্রতিষ্ঠার তৎপরতা চালাচ্ছে তারা। পাহাড়ি অঞ্চলে সশস্ত্র তৎপরতা নিয়ে ফয়সাল হোসেনের 3 পর্বের রিপোর্টের প্রথমটি আজ। ক্যামেরায় ছিলেন মুক্তার হোসেন। খাগড়াছড়ির আলোটিলায় পাহাড়ের চূড়ায় ছোট্ট এক স্কুল পড়েন উপজাতি শিশুরা। সেখানে সরকার ও সেনাবাহিনীর খরচে নির্মাণ করে দেয়া হচ্ছে বিদ্যালয়ের দোতলা ভবন, যাতে আরও ভালো শিক্ষা পেতে পারেন তারা। তবে ভবনটি বছরখানিক ধরে পড়ে আছে নির্মাণাধীন অবস্থায়, কারণ পাহাড়ের সন্ত্রাসী সংগঠনকে চাঁদা দেয়া হয়নি। এই স্কুলের শিক্ষিকা জানান, চাঁদা না দেয়ায় ভবন নির্মাণ কাজ বন্ধ। শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে পাশের ভাঙা টিনের ঘরে। ভিতরে কিছু লোক আছে, মানে ইউপিডিএফ, তারপরে জেএসএস, ওদের কিছু চাহিদা থাকে, দাবি দাওয়া, চাঁদা টাদা থাকে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, ছোট এই গ্রামে সন্ত্রাসী সংগঠনকে চাঁদা দিতে হয় সবাইকে। অন্যথায় ব্যবসা প্রতিষ্ঠানে চালানো হয় হামলা, করা হয় অপহরণ। আপনাদের কি চাঁদা টাদা দিতে হয় না? কম বেশি সবাই জানে, কম বেশি সব জায়গায় দেওয়াই লাগে। লোক যদি চাঁদা না দেয় তাহলে কি তাদের তো ধরে নিয়ে যায়, শুনছি আমরা। তারা তো হুমকি দিয়ে দলিল দিয়ে ব্যাগি দিয়ে। পাহাড়ের সন্ত্রাসীদের হাতে রয়েছে AK-47, রকেট লাঞ্চার সহ আধুনিক প্রাণঘাতী অস্ত্রের মজুদ। দেশের 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙামাটিতে থাকা পাহাড়ি সন্ত্রাসীরা প্রতিটি সেক্টর থেকে এই অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় করেন। আমরা খাগড়াছড়ির একটি প্রত্যন্ত গ্রামে এসেছি, যে গ্রামটির নাম হচ্ছে রেজামণি। এই গ্রামে এসেছি ইউপিডিএফের একজন সদস্যের সাথে কথা বলার জন্য। আমরা খোঁজার চেষ্টা করছি তাকে, এবং আমরা যদি তাকে পাই তাহলে তার সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করব তাদের দাবি দাওয়া। বিপুল অস্ত্রের মজুদ, চাঁদাবাজি আর আধিপত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইউপিডিএফ ও জেএসএসের সন্ত্রাসীরা এখন স্বপ্ন দেখছে 3 পার্বত্য জেলা নিয়ে স্বাধীন জুম্মুল্যান্ড প্রতিষ্ঠার। ভারতের ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের সঙ্গে পার্বত্য জেলা চট্টগ্রামের মানচিত্র যোগ করে করা হয়েছে কাল্পনিক জুম্মুল্যান্ড। 5 আগস্ট পট পরিবর্তনের পর দেশের পরিস্থিতি আরও অস্থিতিশীল করার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি আরও ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। এসব নিয়ে কথা হয় ইউপিডিএফের এক সক্রিয় সদস্যের সাথে। আমাদের পাহাড়ি অঞ্চলে আমাদেরকে চাঁদা দিতে হবে, আমাদেরকে চাঁদা না দিলে কোনো বাঙালি এখানে ব্যবসা করা যাবে না। আপনারা অস্ত্র পান কই? অস্ত্র বিদেশ থেকে কিছু কিছু আমদানি করে আমাদেরকে দিয়ে দেয়। তা আপনারা এটারে ভাগ করতেছেন কেন? দেশ হচ্ছে সবার হলে পাহাড়টা আমাদের। সন্ত্রাসী সংগঠনগুলোর তৎপরতা কতটুকু প্রতিরোধ করতে পারছে আইন শৃঙ্খলা বাহিনী? জেলা প্রশাসক জানায়, সেনাবাহিনী ও স্থানীয় গোয়েন্দা ও পুলিশ মিলে যৌথ টিম কাজ করছে। সবকিছু হয়তো দৃশ্যমান না, এটি আমরা বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ আমরা সমন্বিতভাবে এটা নিয়ে কাজ করে থাকি, এবং এই বিষয়গুলো হচ্ছে আমরা একটি কন্টিনিউয়াস প্রসেস। পাহাড়ের অরাজকতা বন্ধে তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী। ফয়সাল হোসেন, চ্যানেল 24, খাগড়াছড়ি। দর্শক, এবারে জানবো এক্সপেলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। দর্শক, শুধুমাত্র রাজধানীতেই যে ডেঙ্গু পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে তা নয়, দেশের বিভিন্ন জায়গায় ডেঙ্গু চোখ রাঙাচ্ছে সবাইকে। এমন একটি জায়গা পটুয়াখালীর সহকর্মী MK রানা আমাদের সাথে যোগ দিয়েছেন। জানতে চাইব পটুয়াখালীতে ডেঙ্গুর এখনকার কি অবস্থা। রানা। হ্যাঁ শরীফ, আপনাকে জানিয়ে রেখে আসলে পটুয়াখালীতে কিন্তু দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। আর একটা বিষয় যদি জানি যে শুধুমাত্র উপজেলা পরিবর্তন হচ্ছে, কারণ বিগত দিনগুলোতে মির্জাগঞ্জ, কলাপাড়া এবং গলাচিপা উপজেলায় বৃদ্ধি পেলেও বর্তমানে কিন্তু সদর উপজেলায় কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ফলে কিন্তু কলাপাড়া, মির্জাগঞ্জ এবং পটুয়াখালী সদর, এই 3 উপজেলায় কিন্তু এখন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় যদি বলি, তাতে 19 জন রোগী কিন্তু জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সদর হাসপাতালেই ভর্তি রয়েছে কিন্তু 8 জন রোগী। ফলে কিন্তু পৌরসভা সহ পটুয়াখালী সদর উপজেলায় দিন দিন কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী সদর উপজেলার যে সদরের যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালের চিত্র যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, যে
কোনোভাবেই যেন আসলে থামছে না। এই ডেঙ্গু আক্রান্ত রোগীর যে ভয়াবহ দিক বা ভয়াবহতা, এর ফলে কিন্তু পটুয়াখালী সদরে বা পটুয়াখালীতে এই পর্যন্ত 5 জন রোগীর মৃত্যুর সংবাদ থাকলেও কিন্তু আসলে জেলা স্বাস্থ্য বিভাগের তরফ থেকে কিন্তু একজনকে দেখানো হচ্ছে। এর ফলশ্রুতিতে স্বাস্থ্য বিভাগ যেটি বলেছে যে পটুয়াখালী সদর হাসপাতালের বাইরে বরিশাল বা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় গিয়ে যদি কোনো রোগী মারা যায়, সেক্ষেত্রে কিন্তু আসলে কোনো অবস্থাতেই যে তাদের যে পটুয়াখালী জেলা স্বাস্থ্য বিভাগের কাছে তথ্য না থাকা কিন্তু তারা এমনটি কিন্তু বলছেন। এর বাইরে পটুয়াখালী সদর হাসপাতাল বা কিংবা এর আশেপাশে এলাকায় কিন্তু যে অবস্থা বিরাজ করছে, তাতে কিন্তু আসলে ডেঙ্গু আক্রান্তের হার বৃদ্ধি পাবার সংখ্যা কিন্তু সব থেকে বেশি রয়েছে। শরীফ, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, পটুয়াখালীর ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলাম এতক্ষণ আপনাদের। যাচ্ছি পরের খবরে। নওগাঁর কালোপাড়া সীমান্ত দিয়ে 14 জনকে পুশিন করেছে ভারত। এই তথ্য নিশ্চিত করেছেন ধামইরহাট থানার ওসি ইমাম জাফর। তিনি জানান, মধ্যরাতে সীমান্তের 50 গজ ভেতরে 14 জনকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে বিজিবি। আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতের বালুরঘাট সহ বিভিন্ন জায়গায় কাজ করতেন। তাদের আটক করে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। সবার বাড়ি খুলনা, নড়াইল এবং যশোর জেলায়।